পর্ব ৩। বিছানার উপরেই বসে বাকরুদ্ধ আমরা। বাংলা পড়ার, বাংলাদেশ হবার কী অর্থ থাকল? অস্ফুট কণ্ঠে আনিসুজ্জামান এমন কথাও বলেছিল। কিছুটা স্থির হয়ে বিছানা ছেড়ে উঠে এদিক ওদিক ফোন করবার চেষ্টা করছিল, কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। পরে রিকশা নিয়ে বেরিয়ে পড়ে বন্ধুবান্ধবদের, বিশেষ করে কামাল হোসেনের পরিবারের খবর নিতে। বঙ্গবন্ধুর মৃত্যুর কিছুদিন পর আনিসুজ্জামান আমাদের ঢাকায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার যোগ দেয়। উঠেছিল আবু হেনা মোস্তফা কামালের বাসায়। এর মধ্যেই আমার শ্বশুরের অসুস্থতা দিন দিন বেড়ে যেতে থাকল। চোখের সামনে দেখতে পাচ্ছি তাঁর কষ্ট, কিন্তু আমাদের কারো কিছু করার তেমন নেই। 14ই অক্টোবর আমি পাশে বসে আছি, হঠাৎ তিনি বললেন, বৌমা দেখো দেখো, কেউ যেন আমার বুকে ছোরা দিয়ে কোপাচ্ছে। বলতে বলতে প্রায় জ্ঞান হারিয়ে ফেললেন। আবার 4-5 দিন পর একইভাবে বললেন, বৌমা আবার আমায় একইভাবে বুকের মধ্যে মারছে কেউ। এইভাবে বলতে বলতে শেষে 25শে অক্টোবর রাত থেকে একদম জ্ঞান হারিয়ে ফেললেন। এক ফোঁটা পানিও খেতে পারলেন না। 27শে অক্টোবর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আব্বার এই কষ্টের কথা ওর ছেলেমেয়েদের কাউকে কোনো দিন আমি বলতে পারিনি। জীবনের একেবারে শেষ সময় অসুস্থ হয়ে প্রায় 1 বছর ভুগে তিনি চলে গেলেন। তবে এর আগে আমার শ্বশুরকে আর কোনো দিন অসুস্থ হতে দেখিনি। জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী আর আমার শ্বশুর নিজেই তার চিকিৎসার দায়িত্বে ছিলেন। ক্যান্সার ধরা পড়ার পর দীর্ঘমেয়াদী চিকিৎসা, কেমোথেরাপি নেবার বিপক্ষে মত দিয়ে তিনি প্রাকৃতিক মৃত্যুই বেছে নিয়েছিলেন। আমরা বিলেত থাকতে ডক্টর নুরুল ইসলাম খবর জানিয়েছিলেন, বাবাকে দেখতে চাইলে আনিসুজ্জামান যেন অক্টোবরের মধ্যেই দেশে ফিরে আসে। কি সাংঘাতিকভাবে তার ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল। আমার শ্বশুরের দীর্ঘ নিরোগ জীবনের পিছনে ছিল শৃঙ্খলাবোধ। খাওয়ার পরিমাণ খুবই সীমিত ছিল, সময় ছিল বাঁধা। প্লেটে এক এক করে তরকারি নিতেন, সব ধরনের ফল খেতেন। আমায় একদিন দুঃখ করে বলেছিলেন, আমার এমন ভাগ্য মা, আনিস কাঁঠাল খায় না আর আক্তার আম খায় না। আমি বললাম, আব্বা আমি সব খাই। একদিন আমার বন্ধু মিলন আমার শ্বশুরকে জিজ্ঞাসা করল, চাচা আপনার বৌমা কি কিছু কাজকর্ম করতে পারে? উত্তরে তিনি বললেন, বৌমা ছুরি দিয়ে খুব সুন্দর করে আম ছিলতে পারে। এখনও দেখা হলে আমাকে ঠাট্টা করে ওই কথাটা মনে করিয়ে দেয় মিলন। আমার শ্বশুরের কুলখানি শেষ করে 1 নভেম্বর আমরা চট্টগ্রাম ফিরে আসি। 3রা নভেম্বর সকালে ঢাকা বেতারে অনুষ্ঠান প্রচারিত হচ্ছিল না। এতে আনিসুজ্জামান এবং আমি দুজনেই শঙ্কিত হয়ে পড়ি। বেতারে বলা হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত 4 জন রাজনৈতিক নেতার হত্যাকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতি এক তদন্ত কমিটি গঠন করেছেন। নিহত নেতা কারা তা তখনও বলা হয়নি। আনিসুজ্জামান আমায় বলল, আমার দৃঢ় বিশ্বাস এরা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও AHM কামরুজ্জামান। আনিসুজ্জামানের কথা শুনে সারাদিন খুব মনটা ভারাক্রান্ত হয়ে পড়ল। পরে ওর কথাই সত্য প্রমাণিত হল। রাজনৈতিক এই অনিশ্চয়তার মধ্যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাচ্চাদের সেই স্কুলের কাজে হাত দিলাম। আনিসুজ্জামানকে আগেই বলে রেখেছিলাম, স্কুলের কারণে বাসায় নানা ঝামেলা হতে পারে আর তার সাহায্যও লাগতে পারে। দুটোর জন্যই যেন সে প্রস্তুত থাকে। ক্যাম্পাসের মহিলাদের ডেকে একদিন আমাদের বাড়িতে প্রথম সভাটি করলাম।
সেখানে তাদের বললাম, আমি আপনাদের সবার সহযোগিতায় একটা স্কুল তৈরি করতে চাই। স্কুল করার উদ্দেশ্য প্রয়োজন দুটোই ব্যাখ্যা করলাম। বিলেতে থাকাকালীন আমার কিছু অভিজ্ঞতাও তাদের সঙ্গে ভাগ করে নিলাম। বললাম, বিদেশে 3 থেকে 5 বছরের ছেলে মেয়েদের মা বাবা অফিসে যাওয়ার সময় প্লে স্কুলে নামিয়ে দিয়ে যান এবং ওদের অফিস ছুটি হলে বাসায় নিয়ে যান। রুচি সূচিকে 2 স্কুলে নামিয়ে দিয়ে আনন্দকে সঙ্গে নিয়ে যতটা সম্ভব প্লে স্কুল এবং অন্যান্য জায়গায় ঘুরে ঘুরে দেখতাম। তাদের এ কথাও বললাম যে তখনই আমার মনে হয়েছিল এমন কিছু একটা এখানে করা দরকার, বিশেষ করে যখন বাবারা নিজেদের কাজে চলে যান আর মায়েরা রান্না ও ঘরবাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় ছোট ছোট ছেলেমেয়েরা দিব্যি গেটের বাইরে অন্যান্য বাড়ির বাচ্চাদের সঙ্গে ধুলোবালি কাদা মেখে আনন্দে খেলাধুলো করে। নতুন ক্যাম্পাস, গাড়ির চলাচল কম হওয়ায় মায়েরা নিশ্চিন্ত থাকেন, কিন্তু এই পরিবেশ সবসময় বাচ্চাদের জন্য অনুকূল নয় এবং নিরাপত্তারও অভাব সামান্য হলেও আছে। তারপর 50 পাউন্ড পাওয়ার ও 30 পাউন্ড দিয়ে কিছু জিনিসপত্র কিনে আনার আর বাকি পাউন্ডগুলো দিয়ে পরবর্তী সময়ে আনিসুজ্জামানকে দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো আনানোর কথা তাদের বললাম। স্কুলের প্রস্তাবে সবাই রাজি হলে আমরা কাজ শুরু করলাম। 1976 জানুয়ারি থেকে স্কুল চালু করব বলে সিদ্ধান্ত নিলাম। ক্যাম্পাসেই একটা অব্যবহৃত ঘর থাকায় সেটাকেই স্কুল বানানোর চিন্তা করলাম। কাজের সুবিধার জন্য প্রথমে মহিলা সমিতি প্রতিষ্ঠা করলাম এবং পরবর্তী সময়ে উপাচার্যের স্ত্রীকে সভানেত্রী, রেজিস্ট্রার সাহেবের স্ত্রীকে সহ সভানেত্রী, অ্যাকাউন্টিংয়ের প্রফেসরের স্ত্রীকে ট্রেজারার করে আমাদের কমিটি গঠন করলাম। কমিটির মহিলাদের নামগুলো দেখে একজন শিক্ষক বললেন, কে ঠিক করেছে নামগুলো? বললাম, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। উত্তরে হাসতে হাসতে তিনি বললেন, আপনাদের কাজে কোথাও কোনো বাধা পড়বে না। আনিসুজ্জামানও কথায় সায় দিল। এদের কথা সত্যি হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মুনির আমাদের খুব সাহায্য করেছিল। সবাই খুব উৎসাহের সঙ্গে নিখুঁতভাবে যার যার দায়িত্ব পালন করেছিলেন। একদিন আমরা সবাই মিলে উপাচার্যের কাছে গেলাম এবং প্রস্তাব দিলাম আমাদের 4 রঙের 4টে টেবিল এবং ওই রঙের 16টা চেয়ার, বাথরুম, রান্নাঘর ইত্যাদির ব্যবস্থা করে দিতে হবে। সেই সঙ্গে আরও কিছু প্রস্তাব দিলাম। বিদেশের প্লে গ্রুপের মতো বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করে দিতে হবে, তবে নিজেরা চাইলে দুধ আর বেলা বিস্কিট আনতে পারবে। তাছাড়া অনেক সাধারণ পরিবারের বাচ্চারাও আসবে ভেবে টিফিনের এই ব্যবস্থাও রাখলাম। শহরের বন্ধুরা খোকন ভাই, মোহাম্মদ আলী ভাই ও মহিউদ্দিন ভাই এই ব্যাপারে আমাদের খুব সাহায্য করেছেন, দুর্গম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসব খাবার পৌঁছে দিতে। অন্যরাও যে যা পেরেছেন করেছেন। স্কুলটি নিয়ে আমাদের সবার আন্তরিকতার কোনো অভাব ছিল না। কেবল আমাদের বাসায় মিটিং হতো তা নয়, অন্যদের বাসাতেও আমরা বসতাম। আনিসুজ্জামান আর ছেলেমেয়েরাই কেবল নয়, সব বাড়ির সব মানুষেরা বিরক্তি প্রকাশ না করে উল্টো সহযোগিতা করেছেন। আমরা কিছুতেই স্কুলের জন্য একটা সুন্দর নাম ঠিক করতে পারছিলাম না। একদিন আমাদের বাসায় আবু হেনা মোস্তফা কামাল ভাই এসেছেন এবং গীতবিতান নিয়ে বসে আছেন। ওকে বললাম, স্কুলের জন্য খুব তাড়াতাড়ি একটা নাম বলে দেন তো, কারণ এখনই বিশ্ববিদ্যালয়ের বাসে করে 14 মাইল দূরে শহরে গিয়ে স্কুলের জন্য নানা রকম সিল তৈরির অর্ডার দিতে হবে। গীতবিতান খুলেই দেখা গেল, এসো নিপবনে ছায়াবিথি তলে গানটি। হেনা সাহেব নাম দিলেন নিপবন। আমরা দেখলাম সব রকম পরিবেশের সঙ্গে স্কুলের নামটি যথার্থ। প্রথম দিকে স্কুলের যারা শিক্ষিকা ছিলেন সবাই অবৈতনিক কাজ করেছেন পালাক্রমে। এভাবে সবার আন্তরিকতায় শুরু হলো আমাদের স্বপ্নের স্কুল নিপবন। এর মধ্যে অনেক পরিকল্পনা করে সময় নিয়ে আমার মেজ বোন নাজু তার পরিবারকে নিয়ে চট্টগ্রামে বেড়াতে এলো।
আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, কারণ ওদের কারোর জন্য আমি কখনোই বেশি কিছু করতে পারিনি। তাই যদি কিছু আনন্দ দিতে পারি সেটাই হবে আমার জন্য অনেক পাওয়া। আমি সব ভাইবোনদের মধ্যে বড় হওয়া সত্ত্বেও ওদের সবার ভালোবাসা ঝর্ণাধারার মতো অবিশ্রান্ত বয়ে চলেছে আমার উপর দিয়ে। আমাদের পরিচিত একজন একদিন আমায় বললেন, আচ্ছা আপা, আপনার সব ভাই বোনদের এত সচ্ছল অবস্থা আর আপনার এত সাধারণ মধ্যবিত্ত জীবন আপনার খারাপ লাগে না? আমি কিছুটা অবাক হয়ে বলি, ওদের কারো যদি আমার থেকে অবস্থা খারাপ হতো তাহলে কি আমার ভালো লাগতো? আর ওরা তো উল্টো আমার কোনো অভাব রাখেনি। আমার ঠিক পরের ভাই আজিজ যত দিন সামর্থ্য ছিল সব সময় বলতো, বুবু তোমার টাকা পয়সার দরকার হলে আমাকে বলবে, দুলাভাইকে কখনো বিরক্ত করবে না। আমার মেজ বোনেরা আসার 2-1 দিন পর চট্টগ্রামে এমন ঝড় বৃষ্টি হলো যে পাহাড় ধসে বাড়ির ভিতর মাটি চলে এলো, গাছপালা ভেঙে পড়ল। আর অদ্ভুত একটা জিনিস দেখলাম, ঘর্ষণে ঘর্ষণে শিউলি গাছের পাতা পড়ে গেল, গাছগুলো পোড়া গাছের মতো হয়ে গেল। ক্যাম্পাস থেকে শহরে যাবার রাস্তা বন্ধ হয়ে যাবার উপক্রম হলে নাজুরা আমাদের মন খারাপ করে দিয়ে ঢাকা চলে যেতে বাধ্য হলো। আগেই লিখেছি 1973 সাল থেকে আনিসুজ্জামান অনবরত দেশের বাইরে যেত। এই সময় ও আমাকে গাড়ি চালাতে উৎসাহিত করেছিল এবং জয়েন্ট অ্যাকাউন্ট করে দিয়েছিল, ফলে আমার অনেক সুবিধা হয়েছিল। একলা আমি ছেলে মেয়েদের নিয়ে থাকতে অভ্যস্ত হয়ে উঠলাম এই সময়টাতেই। আমাদের বাড়ির এক পাশের প্রতিবেশী ছিলেন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস, আর অন্যদিকে থাকতেন ডক্টর আখতারুজ্জামান। অসম্ভব একজন ভালো ডাক্তার ছিলেন, মানুষও তেমনি। এখন উনি মক্কায় থাকেন এবং 3 বার সৌদি বাদশার পুরস্কার পেয়েছেন। আনিসুজ্জামান বিদেশ গেলে ক্যাম্পাসের প্রতিবেশীরাই ছিল আমার সবচেয়ে বড় ভরসা। এ কারণেই সেও প্রবাসে নিশ্চিন্তে থাকত, কেবল চিঠি লিখে মাঝে মধ্যে খোঁজ খবর নিত। আর আমি সবসময় বিশ্বাস করি প্রতিবেশীরাই আমার বিপদে যত দ্রুত সাহায্য করতে পারবে আমার আপন আত্মীয় স্বজন ইচ্ছে থাকলেও পারবে না। আমার ছেলেমেয়েদেরকেও একই কথা বলি প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রেও এই একই কথাই প্রযোজ্য। 1974 সালে লন্ডনে যাবার পর মোমেন ভাই যেখানে কাজ করতেন সেই প্রতিষ্ঠানের 2-3 জন প্রায় প্রতি বছর বাংলাদেশে আসতেন এবং কাজের ফাঁকে 3-4 দিন করে থেকে যেতেন আমাদের চট্টগ্রামের বাড়িতে। আমরা সবাই ওদের ব্যবহারে সান্নিধ্যে খুব আনন্দ পেতাম। একবার সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা প্রফেসর বাচ্চাদের জন্য চমৎকার একটা লুডো নিয়ে আসেন। সেই লুডো 1975 থেকে 85 পর্যন্ত ওরা খেলেছে। আনিসুজ্জামান যতবার বিদেশ গেছে সবসময় ভালো কোম্পানির শিক্ষামূলক খেলনা কিনে আনতে বলেছি। শুধু একবারই মেয়েদের জন্য ক্লোক বা পঞ্চ আনতে বলেছিলাম, আর তা আনতে গিয়ে তাকে খুব ঝামেলায় পড়তে হয়েছিল, তাও এনেছিল। ওর চরিত্রের বড় একটা দিক ছিল, কোনো কিছু আনতে বললে দামের বা কষ্টের কথা বিবেচনায় আনত না। একবার এক ট্রানজিস্টার আনতে বলায় ট্রানজিস্টারের চেয়ে ট্যাক্সি ভাড়া অনেক বেশি দিয়েছিল। 1976 এপ্রিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আমি যোগ দিলাম। আনন্দ সে বছর নিপবনে যাওয়া শুরু করলে আমি প্রায় 8 বছর পর আবার চাকরিতে ফিরলাম। ভাবলাম রুচি যেহেতু বড় হয়েছে তাই আনন্দকে দেখে রাখতে পারবে। সেই 12 বছর বয়স থেকেই রুচি ভাই বোনদের দেখাশোনা শুরু করল। 1978 সালে রুচি ক্লাস 9-এ থাকার সময় নভেম্বর মাসে আনিসুজ্জামান জাপানের কিয়োটোতে যায় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় সিম্পোজিয়াম উপলক্ষে আনোয়ার আবদেল মালেকের অনুরোধে। যাওয়ার সময় আমায় বলল, যদি টাকা জমাতে পারি তবে বাচ্চাদের জন্য একটা সাদা কালো টিভি কিনে আনব। আমি চিন্তিত হয়ে বললাম, 1 বছর পর রুচির ম্যাট্রিক পরীক্ষা, কাজটা কি ঠিক হবে?
সত্যি সত্যি নভেম্বরের শেষে টিভি আনলো, আর বাচ্চারা টিভি দেখে কী না খুশি হয়েছিল। আমি তো ভয় ভয় টিভি চালু করে ওদেরকে বললাম, আগামী 7 দিন যতক্ষণ টিভি চলে ততক্ষণ টিভি দেখো, আর ঠিক করে ফেলো কখন কি কি দেখবে। তবে সময় নির্ধারণ করে দিলাম দৈনিক সর্বোচ্চ 1 ঘন্টা। ওরা ঠিক করলো $6 মিলিয়ন ম্যান, বায়োনিক ওম্যান, কোজাক, পেপার চেজ, হাওয়াই 5ও দেখবে। এই অনুষ্ঠানগুলো বেশিরভাগ রাত 9টা থেকে 10টার মধ্যে হতো, ফলে ওদের পড়াশোনার কোনো সমস্যা হতো না। ওরাও বেশ রুটিন মেনে চলত। আমরাও অনেক সময় ওদের সঙ্গে বসে সেগুলো দেখতাম। সেই বছরই আনন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি হলো। বছর শেষে বার্ষিক পরীক্ষায় প্রথম হলো। জীবনের প্রথম পরীক্ষায় প্রথম হয়ে সেও খুব খুশি হয়েছিল। রুচির ক্লাস 9-এর বইয়ের লিস্ট হাতে নিয়ে দেখলাম অন্যান্য বইয়ের মধ্যে আছে মল্লিক ব্রাদার্সের অজিত কুমার গুহ এবং আনিসুজ্জামানের লেখা রচনাবলী। ও বলল, আমার কাছে এই বই নেই। আমি বললাম, ওরা তো রয়্যালটির টাকা ঠিকভাবে দেয় না, তাই ওদের বলে অন্তত টাকার পরিবর্তে একটা বই চাইতে তো পারো। পরে বলল, একবারই খালি টাকা দিয়েছিল। যা কখনো করিনি আমি, পরিমাণ জানতে চাইলাম। পরিমাণের কথা বললে আমিও লজ্জা পাবো, তুমিও লজ্জা পাবে। সেই দিনই বিকেলে শহরে গিয়ে গাড়ি চালিয়ে বই কিনে এনেছিল। এই কথা শুনে আনিসুজ্জামানের ছাত্রছাত্রীরা খুবই অবাক হলো। যারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক তারা বলল, আমরা কতজনকে এই বই কিনতে উৎসাহিত করি, অথচ স্যার কোনো রয়্যালটি পান না। একজন আরও ধাপে গিয়ে এসে বলল, আপনি আমাকে দায়িত্ব দিন, আমি কালই মামলা করে স্যারের ন্যায্য পাওনা সব আদায় করে দেব। 1979 সনে আনিসুজ্জামান যখন লন্ডনে, তখন ছোট ভাই বাবু ঢাকা থেকে আমায় ফোনে জানালো ওকে আনোয়ার আবদেল মালিক একটা চিঠি পাঠিয়েছেন। এপ্রিলের শেষে মেক্সিকো সিটিতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনার হবে, ঢাকার অফিস থেকে টিকিট সংগ্রহ করার কথা বলা হয়েছে। বাবুকে বললাম তাকে জানিয়ে দাও ও লন্ডনে। পরে আনিসুজ্জামান অনেক ঝামেলা করে মেক্সিকোর ভিসা নিয়েছিল, কারণ তখন পর্যন্ত আমাদের সঙ্গে ওদের কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি। আনিসুজ্জামান দেশে এসে আমায় মেক্সিকোর লোকদের সময়জ্ঞান সম্পর্কে অনেক মজার মজার গল্প বলেছিল। সবচেয়ে আশ্চর্য লেগেছিল ও যখন এয়ারলাইন্সকে জিজ্ঞেস করেছিল প্লেন কখন ছাড়বে, ওরা তখন বলেছিল যখন সবাই আসবে। 1980 সালে রুচির ম্যাট্রিক পরীক্ষা হলো। ওর বাবাকে বললাম, তুমি বিদেশে যাবার সিদ্ধান্ত নেওয়ার আগে রুচির ম্যাট্রিক পরীক্ষার সময়টা খেয়াল রেখো, সেই সময় যেন তুমি ওর কাছে থাকতে পারো। আমার সীমিত বুদ্ধি দিয়ে যতটুকু পেরেছি বাসার আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের সবার ব্যাপারে সামাল দেওয়ার চেষ্টা করেছি। যখন অপারগ হয়েছি তখনই তার দ্বারস্থ হয়েছে কেবল। রুচির ম্যাট্রিকের একটা বিষয় ছিল সঙ্গীত। ব্যবহারিক পরীক্ষা দিতে হলো কুমিল্লা বোর্ডের অফিসে গিয়ে। কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আকস্মিকভাবে দেখা হয়ে যাওয়ায় তার বাসায় যেতে বললেন। তিনি আনিসুজ্জামানের খুব পরিচিত ছিলেন, কিন্তু আমাদের কুমিল্লা যাওয়ার ব্যাপারে উনি যাতে জানতে না পারেন সেজন্য আমরা খুব সতর্কতা অবলম্বন করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। কুমিল্লায় বোর্ড অফিসের কাছেই একটা অতিথি নিবাসে থাকার ব্যবস্থা করেছিলাম, আর খেতে যেতাম সালাউদ্দিন নামের একটা অতি সাধারণ রেস্টুরেন্টে। একদিন আজিজের বন্ধু দেওয়ান তাইবুর রহমান শিল্পী প্রিমা আন্দালিবের বাবার সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের থাকা খাওয়ার ব্যবস্থার কথা শুনে খুব মন খারাপ করল। বলল, আমরা এখানে থাকতে আপনারা ওই রেস্টুরেন্টে খাচ্ছেন। যাই হোক, পরদিন চট্টগ্রামে ফেরার পথে ওর বাসায় দুপুরে খেলাম। ওর স্ত্রী নাজমা বেচারি রান্না করে আমাদের খাইয়ে ঢাকার পথে রওনা হলো, কারণ পরদিন ওর স্কুল।
জীবনে চলার পথে কত মানুষকে যে কষ্ট দিয়েছি তারই ইয়ত্তা নেই। সেই রকমই চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া আসার পথে প্রায় প্রতিবারই দেখা করতাম প্রয়াত অজিতবাবুর পরিবারের সাথে। এমনও হয়েছে অজিতবাবুর জেঠিমা আমাদের বসিয়ে রেখে লোকজনদের দিয়ে পুকুর থেকে মাছ ধরিয়ে পরে সেই মাছ ভাজা ও রান্না করিয়ে খাইয়েছেন। অজিতবাবুর মৃত্যুর পরেও এর কোনো ব্যতিক্রম হয়নি। জেঠিমার এই যে দেবরের ছেলের ছাত্র এবং তার পরিবারের প্রতি অকৃত্রিম ভালোবাসা, তা বর্ণনাতীত ছিল। আনিসুজ্জামান প্রায়ই তার জীবনের বিভিন্ন শিক্ষকদের কথা বলে বর্ণনা দিত। বিশেষ করে বলতো তাদের বাসায় গেলে ও কীভাবে স্নেহ ভালোবাসা পেত। ওদের কাছে শিখেছে কিভাবে ঝর্ণাধারার মতো ছাত্রছাত্রীদের স্নেহ ভালোবাসা দিতে হয়। শিখেছে বাবা মার পরেই শিক্ষকদের মর্যাদা, ছাত্রছাত্রীদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। বিয়ের কিছুদিন পর আনিসুজ্জামান যখন দেখল আমি ওর ছাত্রছাত্রীদের সঙ্গে মিশতে একটু সংকোচ বোধ করছি, তখন একদিন বলল, আমি শিক্ষক, ক্লাসে ওদের সাথে আমার শিক্ষকের মতো আচরণ করতে হয়, একটু দূরত্ব রাখতে হয়, কিন্তু ওরা যখন আপন ভেবে বাসায় আসে তখন ওদের সাথে আন্তরিক ব্যবহার না করলে ওরা ব্যথিত হয়। ওদের আপন করার চেষ্টা করো। কথাগুলো আমার খুব গুরুত্বপূর্ণ ও মর্মস্পর্শী মনে হলো। সারা জীবনের মতো আমি বুঝে গেলাম ও কি চায়। ফলে অনেক ছাত্রছাত্রী যারা আমার এবং আমার ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক রেখেছে তাদের সঙ্গে এখনও নিবিড় বন্ধনে আবদ্ধ আছি। কেউ কেউ আমাদের পরিবারের ৩-৪ প্রজন্মেরও বন্ধু। রুচির পরীক্ষার কিছুদিন পর ফল বের হবার সময় হলে আনিসুজ্জামান সন্ধ্যা থেকে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। তখন ফল জানা কষ্টসাধ্য ব্যাপার ছিল। শহর থেকে বিশ্ববিদ্যালয় দূরে এবং পরদিন দেরিতে খবরের কাগজ এসে পৌঁছলে রুচির রেজাল্ট জানা যাবে, সেই আশাতেই থাকলাম। পরদিন সকালে বাংলা বিভাগের প্রধান সহকারী আব্দুর রশিদ শহর থেকে বিভাগে এসে ফোনে আনিসুজ্জামানকে জানালো মেধা তালিকায় রুচি ৮ম হয়েছে। খবর পেয়ে দারুণ খুশি। আনিসুজ্জামানের একটা অদ্ভুত জিনিস ছিল, পরীক্ষার সময় বা আগে কোনো উদ্বেগ উত্তেজনা নেই, কিন্তু পরীক্ষার ফল বেরোনোর সময় খবর পেলে একেবারে অন্য মানুষ হয়ে যেত। এ ব্যাপারে আমি আবার একেবারেই উল্টো। পরীক্ষার আগে এবং পরীক্ষার সময় যত উদ্বিগ্ন থাকতাম, পরীক্ষা হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকতো না। আমি গ্রন্থাগারে চলে গেছি শুনে রশিদ সাহেব আমায় গিয়ে ওখানেই খবরটা দিলেন। রুচির এত ভালো ফল হবে আমি আশা করিনি। প্রতিদিনই ও পরীক্ষা দিয়ে এলেই গেটের কাছ থেকে ৮ বছরের আনন্দ চিৎকার করে জিজ্ঞেস করত, আজ প্রশ্নপত্রের কত নম্বর ছেড়েছে? 10 নম্বরের বেশি ছাড়লে ওর মন খারাপ করত। রুচি উত্তর না জানার জন্য ছাড়ত না, ছাড়ত সময়ের অভাবে। আসলে স্বভাবে খুব ধীর স্থির হওয়ায় এবং সব কিছু সুচারুরূপে করত দেখে ও দ্রুত লিখতে পারত না। স্কুলের প্রধান শিক্ষক ফোন করে আমাদের অভিনন্দন জানালে আনিসুজ্জামান বলল, মেয়ের লেখাপড়ার বিষয়ে তার কোনো ভূমিকা নেই। কিছু আছে তার মায়ের, বেশি আছে তার শিক্ষকদের আর অধ্যাপক এখলাসউদ্দিনের। এখলাসউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক এবং স্কুল কলেজের দেখাশোনার আনুষ্ঠানিক দায়িত্বে ছিলেন। অনেকে বলতেন উনি নিজের বিভাগের চেয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রতি বেশি আগ্রহী। 9ম থেকে দ্বাদশ শ্রেণীর সব ছাত্রছাত্রী ক্যাম্পাসে যারা থাকত তাদের অনেকের বাসায় বাসায় গিয়ে ওদের পড়াশোনার তদারকি করতেন, পরীক্ষাও নিতেন। বলতেন 1 ঘন্টার পরীক্ষা 45 মিনিটে দিতে হবে। প্রায় বছর 5 আগে আমরা যখন বিলেত থেকে ফিরি তখন দেখা গেল 1 বছরের ব্যবধানে রুচির অঙ্কের পারদর্শিতা কিছুটা কমেছে এবং খুব সুবিধা করতে পারছে না। অবশেষে স্কুলের অঙ্কের শিক্ষক আলেফ হোসেন স্যারকে বললাম ওকে সাহায্য করতে।
রুচি প্রথম বছর ধীরে ধীরে উন্নতি করছিল, কিন্তু সাহস করে ওকে বিজ্ঞান বিভাগে না দিয়ে মানবিক বিভাগ দিলাম। পরের দিকে আলেফ হোসেন স্যার দুঃখ করে বলেছিলেন, আমি আগে থেকে ওকে অঙ্ক বোঝালে অনায়াসেও বিজ্ঞান বিভাগ নিতে পারত। 1981 সালের জানুয়ারিতে নোবেল লরিয়েট বিজ্ঞানী আব্দুস সালাম বাংলাদেশে এসেছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি উপাধিতে ভূষিত করে। এই আয়োজনের পেছনে ছিল অধ্যাপক এখলাস উদ্দিন। অসম্ভব মেধাবী এই মানুষটি জীবনে কোনো পরীক্ষায় কখনো দ্বিতীয় হননি। আমাদের নিপবন স্কুলের জন্য যে কোনো ব্যাপারে সাহায্য করতেন। ওর স্ত্রী শহীদ গিয়াসউদ্দিন আহমেদের বোন হামিদা বানু আপাও একই বিভাগে অধ্যাপক ছিলেন। উনিও আমাদের নিপবন স্কুলের সব ব্যাপারে সব সাহায্য করতেন। একদিন এখলাস ভাইকে দেখছি কি একটা কাগজে হিন্দি পড়ছেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি হিন্দি শিখলেন কবে? উত্তরে বললেন, কলকাতায় কিছুদিন ছিলাম আর বর্ণপরিচয় শিখতে সাইনবোর্ড আর পথে যে কাগজগুলো পড়ে থাকে সেগুলোর সাহায্যে অনেক কিছু শেখা যায়। পরে আমি নিজেও দেখেছি ঘরে মেঝেতে পড়ে থাকা কাগজ থেকে অনেক কিছু জানা যায়। 1981 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরেক দম্পতি আমাদের বাসায় ছিলেন, সমাজবিজ্ঞানী রামকৃষ্ণ মুখার্জি ও তার স্ত্রী পূরবী মুখার্জি। রামকৃষ্ণ মুখার্জি এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমন্ত্রণে একে নাজমুল করিম স্মারক বক্তৃতা দিতে। এই উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ ওকে একটা বক্তৃতা দেবার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। উনি রাজি হয়েছিলেন আমাদের বাসায় থাকবেন এই শর্তে। পূরবী বৌদি আমাদের ছেলেমেয়েদের সঙ্গে এমনভাবে মিশে গেলেন যে মনে হয়েছিল আমাদের পরম আত্মীয়। আনন্দর বয়স তখন 8-9 বছর হবে। রামকৃষ্ণ মুখার্জির প্রতি তার আকর্ষণ এত বেড়ে গেল যে সবসময় ওর সুখ সুবিধার দিকে খেয়াল রাখত, আর উনি ওকে ম্যানেজার বলে ডাকতেন। ওদের নিয়ে আমরা রাঙামাটি ঘুরে এলাম। এর আগে আমরা আরেকবার রাঙামাটি গিয়েছিলাম আমার ছোট বোনের ভাসুর ব্রিগেডিয়ার হান্নান শাহের সঙ্গে। তখন উনি বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট নিযুক্ত হয়েছেন এবং চাইলেন পার্বত্য চট্টগ্রাম ছেড়ে আসার আগে আমাদের একবার সেখান থেকে ঘুরিয়ে আনতে। ওই বছর মার্চ মাসে আনিসুজ্জামান কুয়েত বিশ্ববিদ্যালয়ে গেল এক সিম্পোজিয়ামে যোগ দিতে। সেখান থেকে ফেরার পথে আবুধাবি হয়ে এলো। ওখানে থাকতো আমার বোন নাসরিন, তার স্বামী হাসান আর ছোট্ট আন্দালিব। এছাড়া আমার ছোট ভাই আজিজের বন্ধু হেলাল ও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোহসিনদের বাসায় দাওয়াত খেয়ে 3 দিন পর ও দেশে ফিরল। ওখানে দোকানে একজন সেলসম্যান ওর নাম ধরে ডাকায় অবাক হয়ে জিজ্ঞেস করল, ওকে চিনল কি করে? উত্তরে সে বলল, ঢাকার কাগজে ওর ছবি দেখে ওকে চিনেছে। আরও জানালো চট্টগ্রামেই এক গ্রামাঞ্চলে শিক্ষকতা করতেন, কিন্তু অর্থনৈতিক কারণেই এখানে চাকরি নিয়ে এসেছেন এবং সেজন্য এখনও গ্লানি বোধ করেন। 1981-র 30শে মে সকালবেলা খবর পেলাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়েছেন। চারদিক থমথমে পরিস্থিতি। বিশ্ববিদ্যালয় ক্যান্টনমেন্টের খুব কাছে হওয়ায় আমরা খুব উৎকণ্ঠিত ছিলাম। কিছুক্ষণ পরপর নানা খবর পাচ্ছিলাম। তাকে হত্যার দায়ে জেনারেল মঞ্জুরকেও গ্রেফতার করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কোনো জায়গা থেকে। তারপর আবার জানলাম তাকে মেরে ফেলাও হয়েছে। দেশের ইতিহাসে আরেকটা বড় নির্মম অধ্যায়ের সাক্ষী হলাম আমরা। সেই বছরই কোনো এক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা এসেছিলেন ভারতের ইতিহাসবিদ রমিলা থাপার। সঙ্গে ছিলেন অনিরুদ্ধ রায় আর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রোভার। সেখান থেকে চট্টগ্রাম যাবার এবং আমাদের বাসায় থাকার পরিকল্পনা করলেন তারা। রমিলা থাপারের সঙ্গে আনিসুজ্জামানের পরিচয় হয় 71-এ দিল্লিতে। ও যখন বাংলাদেশের জন্য প্রচারাভিযানের উদ্দেশ্যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যায়। রমিলা খুব মার্জিত, রুচিশীল ও বিবেচনাবোধ সম্পন্ন মহিলা ছিলেন। তিনি জেনে নিলেন সকালে আমরা কখন নাস্তা খাই।
আমি জানতে চাইলাম পাউরুটি আর ডিম হলে চলবে নাকি। সকালে যথাসময় টেবিলে হাজির। ডিম করে রুটি টোস্টারে দিয়ে আমি অতি উৎসাহে তাপ বাড়িয়ে দিতেই রুটিগুলো বেশ লাল হয়ে গেল। আমি বদলে দিতে চাইলে উনি কিছুতেই রাজি হলেন না। অতি ভদ্রভাবে বললেন, আই লাভ বার্ন টোস্ট। আনিসুজ্জামান ওদেরকে রাঙামাটি ঘুরিয়ে এনেছিল। 1981 সালে আনিসুজ্জামান আলজিয়ার্সে যাবার আগে আমেরিকান অধ্যাপক ডক্টর ক্লিন্টন বি সিলি আমাদের বাসায় অতিথি হয়ে এসেছিলেন। তিনি জীবনানন্দ দাশ সম্পর্কে গবেষণা এবং কবিতা অনুবাদ করে প্রশংসিত হয়েছিলেন। তার পিএইচডির বিষয় ছিল জীবনানন্দ দাশ। সেবার এসেছেন গবেষণার উপকরণ সংগ্রহের জন্য। পরিকল্পনা করেছেন চট্টগ্রাম ও ঢাকায় 3 মাস করে মোট 6 মাস বাংলাদেশে থাকবেন। আনিসুজ্জামান আমায় বললেও, উনি আমাদের বাসায় থাকলে কোনো অসুবিধা হবে কিনা। আমি মনে করিয়ে দিলাম, ব্যারি মরিসনও তো নীলক্ষেতের বাসায় 3 মাস ছিলেন। উনি যদি আমাদের এই সীমিত পরিসর আর অনাড়ম্বর পরিবেশে থাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। উনি একেবারে বাঙালির মতো থাকতেন। লুঙ্গি, শার্ট, ফতুয়া পরতেন, নিজের কাপড় নিজে ধুতেন। টেবিলে খাবার দেওয়া হয়েছে বললেই সঙ্গে সঙ্গে চলে আসতেন। ব্যারি মরিসনেরও একই গুণ ছিল। আমাদের খাবার সময় অবশ্য একই ছিল, যেমন সকাল 8টা, দুপুর 2টো আর রাত 10টা। ক্লিন্ট হাত দিয়ে খেতেন, কাঁটা চামচ ছুরি ব্যবহার করতেন না, সব সময় বাংলা বলতেন। ছেলেমেয়েরা তাকে ক্লিন্ট চাচা ডাকত। আজ 40 বছর পরও আমাদের যোগাযোগ অব্যাহত আছে। আনিসুজ্জামানের যখন আলজিয়ার্সে যাবার সব ঠিক হয়ে গেল, তখন ও ক্লিন্টকে বলল, আমি দেশের বাইরে যাব, কিন্তু আপনি আমার বাসায় থাকতে পারেন। উনি চাইছিলেন অন্য কোথাও গিয়ে থাকতে। তখন ছেলেমেয়েরা তাকে যেতে দিতে রাজি হলো না। শেষ পর্যন্ত উনি থেকে গেলেন। আনিসুজ্জামান বিদেশে চলে যাবার পর একদিন আমায় বললেন, পরদিন সকালে চট্টগ্রাম শহরে যাবেন। একজন ওকে ওর বাসায় থাকার আমন্ত্রণ জানিয়েছেন এবং একটা ভালো নাটক দেখাবেন। পরদিন সকালে ফিরে আসলেন। সেদিন আবার আমাদের ডক্টর চন্দন আর তার ডাক্তার বন্ধুদের নিয়ে সকালে আমাদের বাসায় এসেছে। ক্লিন্ট এসেই বাংলায় কথা বলা শুরু করায় ওরা খুব অবাক হয়ে গেল। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনার বেড়ানো কেমন হলো? উত্তরে বললেন, রাতে মশারা আমায় উড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু ছারপোকাগুলো টেনে ধরে রেখেছিল। আমি একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। তার এই কথা শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের অভিধানে এই সব শব্দ, কিংকর্তব্য বিমূঢ়, অনাড়ম্বর জীবন কিছুই নেই। একদিন আমার নাতনি আমায় প্রশ্ন করল, নানি, অনাড়ম্বর শব্দটা কি? আমি বললাম, এত বছর পর এই শব্দটার প্রয়োজন হলো কেন? উত্তরে বলল, আমাদের বাংলা মেস অনাড়ম্বর জীবন সম্পর্কে একটা রচনা লিখে নিতে বলেছে। অর্থটা বলে বললাম, অভিজাত এলাকায় বেড়ে উঠলে এই জীবন সম্পর্কে কিছুই লিখতে পারবে না। এ জীবন ছিল আমাদের। অনাড়ম্বর জীবনে ছিল অনাবিল আনন্দ। 1982 সালে আনিসুজ্জামান প্যারিসে যায় আনোয়ার আবদেল মালেকের অনুরোধে। সেখান থেকে যাই লন্ডনে এক সেমিনারে অংশগ্রহণ করতে। ওখানে থাকতে ও খবর পেল 28শে মার্চ যশোর থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় ওর ছোট বোনের মৃত্যু হয়েছে, আর দুলাভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে। এই মৃত্যু সংবাদ পেয়ে আনিসুজ্জামান অত্যন্ত মর্মাহত হল। এপ্রিলের 10 তারিখে রওনা দিয়ে ঢাকায় পৌঁছিয়ে প্রথমেই বনানীতে ছোটবুর কবরে গেল। তারপর ছোট দুলাভাইকে হাসপাতালে দেখতে গেল। বেচারা তখনও জানতেন না ছোটবু যে নেই। আনিসুজ্জামানকে জিজ্ঞাসা করলেন, ছোটবু কেমন আছে? সে উত্তর দিল, দেখে আসলাম। আমি অবশ্য খবর পেয়ে চট্টগ্রাম থেকে 3 ছেলে মেয়ে নিয়ে
ইতিমধ্যে ঢাকা চলে এসেছিলাম। আমাকে সবচেয়ে সাহায্য করেছিলেন প্রতিবেশী ফারুক ভাই। উনি কয়েকজন ছাত্র নিয়ে আগেই রেল স্টেশনে গেলেন। তখন কোনো কারণে ট্রেনের টিকিট ও আসন নিয়ে ঝামেলা হচ্ছিল। আমরা স্টেশনে পৌঁছে দেখি টিকিট তো কেনা হয়েছেই, সঙ্গে আমাদের সিটের 4 জায়গায় 4টে হকি স্টিক শুইয়ে রাখা, আর ছাত্ররা এবং উনি বাইরে দাঁড়িয়ে আছেন। তাদের কল্যাণে আমাদের টিকিট ও যাত্রা নিশ্চিত হলো। কেউ আর জায়গা দখল করার সুযোগ পায়নি। ট্রেন ছাড়ার পর তারা চলে গেলেন এবং আমরাও নির্বিঘ্নে ঢাকায় পৌঁছালাম। আমার ভাই আজিজ ও বাবু আমাদের নিয়ে গেল। মার বাসায় গিয়ে তৈরি হয়েই ছোটবুর বাসায় বাচ্চাদের নিয়ে গেলাম। কি হৃদয় বিদারক দৃশ্য যে দেখলাম, বলার নয়। ছোটবুর চেহারা নাকি ছেলেমেয়েদের দেখতেও দেওয়া হয়নি, এমনই অবস্থা হয়েছিল। 1982 সালে কুমিল্লা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা গেল মানবিক বিভাগে রুচি 20তম স্থান অধিকার করেছে। রুচি বিজ্ঞানের ছাত্রী না হলেও ওকে চতুর্থ বিষয় হিসেবে ইলেকটিভ ম্যাথস দিয়েছিলাম, কারণ ওর পছন্দের অর্থনীতি নিয়ে অনার্স পড়তে গেলে অঙ্ক লাগবে। ট্যালেন্ট পুলের তালিকা এলে দেখা গেল সেখানেও রুচি 12তম স্থান অধিকার করে ট্যালেন্ট পুলের শেষ স্কলারশিপটা পেয়েছে। বাসায় আনন্দের ঢেউ বয়ে গেল। আমি আনিসুজ্জামানকে বললাম, বাবা মার জীবনে এর থেকে বেশি আনন্দ আর কিছুই হতে পারে না। ক্লাস ভাই এসে আনিসুজ্জামানকে বলল, সারা বছর ছেলে মেয়েদের পড়াশোনার খবর নেয়, কেবল পরীক্ষার ফল বের হলে খোঁজ নেন। আমিও মাঝে মাঝে একই অনুযোগ করতাম। একদিন তাই আনিসুজ্জামান 3 ছেলে মেয়েকে বলল, বইপত্র নিয়ে এসো, স্কুলে বাড়ির কি কাজ দিয়েছে শুনি। আনন্দ বলল, 4 লাইন কবিতা মুখস্থ করতে বলেছে। জিজ্ঞেস করল, মুখস্থ করেছ? আনন্দ বলল, 2 লাইন করেছি। তার বাবা বলল, 4 লাইন মুখস্থ করতে দিয়েছেন আর 2 লাইন মুখস্থ করেছ কেন? উত্তরে ছেলে বলল, স্যার 1 লাইন শুনেই বলেন বসো। আনিসুজ্জামান বুঝল শ্রেণীকক্ষের সময় অনুযায়ী সব ছেলে মেয়েদের পড়া ধরা শিক্ষকের জন্য সম্ভব হয় না। ছাত্রছাত্রীরাও এই সুযোগের সদ্ব্যবহার করে। ছেলে মেয়েদের লেখাপড়ার তদারকি করা আর ওর পক্ষে সম্ভব হয়নি। ওই বছরের শুরুতে আনন্দের 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হয়েছিল এবং এই পরীক্ষার জন্য ও কোনো প্রস্তুতিই ঠিকমতো নিচ্ছিল না। একদিন রাগ করে রুচি ওকে বলল, তোমার জায়গায় অন্য কাউকে স্যারের সুযোগ দেওয়া উচিত ছিল। একদিন পরীক্ষার হলে দুপুরে খাওয়ার বিরতির সময় যখন ছেলেমেয়েরা নিজেদের বই খুলে শেষবারের মতন দেখে নিচ্ছে, তখন আনন্দ ওদের বিরক্ত করা শুরু করলো। আমি মানা করে বললাম, তোমার কিছু পড়ার নেই? ও বলল, হ্যাঁ হ্যাঁ, একটা চ্যাপ্টার বাকি আছে। তাড়াতাড়ি বই খুলে বলল, আম্মা, বইয়ের পৃষ্ঠাগুলো তো আগেই ছিঁড়ে গিয়েছিল, মনে হয় বাসায় থেকে গেছে। পরীক্ষার ফল যেদিন বেরোবে সেদিন আনন্দ আমার অফিসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে এসে বলল, আম্মা, আমাদের ক্লাসে একটা মেয়ে বলল ওর পরিচিত অন্য আরেক স্কুলের শিক্ষক বলেছেন তোমাদের ক্লাসে আনন্দজামান কে আছে, সে বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে। কথাটা শুনে আমি বললাম, বাবা, এই কথা আমাকে বলেছ আর কাউকে বলনি তো? সে না সূচক উত্তর দিতেই আমি খুব আশ্বস্ত বোধ করলাম, কারণ এমন কিছু হবার কোনো সম্ভাবনা নেই। দুপুরে বাসায় যাবার পর আলেফ হোসেন স্যার সেই অভাবিত খবরটা নিশ্চিত করলেন। তিনি এতই খুশি হয়েছিলেন যে ছাত্রের কৃতিত্বে ঠিকমতো কথাই বলতে পারছিলেন না। কয়েক হাজার ছাত্রের অংশগ্রহণে অনুষ্ঠিত জীবনের প্রথম পাবলিক পরীক্ষাতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে আনন্দ প্রথম গ্রেডে প্রথম হয়েছিল।